পানিহাটির ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে আজ ৭ই মে পথসভায় বক্তব্য দিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। আপনারা এই খবর দেখছেন মহন্ত দাশগুপ্তর খবরে, আরবান টাইমস সোশ্যাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিছু মানুষ যারা আমাদের বিরোধী পক্ষরা এই অঞ্চলে সভা করে আপনাদেরকে বিভ্রান্ত করছে। যে সিআর রোডের রাস্তাটা দেখেছে, আরে ভাই সিআর রোডের রাস্তাটা নির্মল ঘোষের নেতৃত্বে পানিহাটি পৌরসভার কাউন্সিলররাই করবে, শিল্পত রচনা করবে না। কেউ কেউ জলের সমস্যার কথা বলছে। হ্যাঁ, আমি বলছি জলের একটা বড় কাজ হচ্ছে, তার জন্য কিছু সময় অসুবিধা হচ্ছে। যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সেটা করছি। আগামী দিনে কাজটা সম্পূর্ণ হলে জলের পর্যাপ্ত জল পানিহাটির মানুষ পাবে, কিন্তু কাজের সময়টুকু এইটুকু আমাদের সঙ্গে থাকতে হবে। অনেক কথা বলেছিলেন 2021-এ নির্মল ঘোষের ভোটের আগে আপনারা বারাসাত রোড দেখিয়ে বলেছিলেন এই দেখো নির্মল ঘোষের কীর্তি, দোতলা রাস্তা তৈরি করে রেখেছে। আজকে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলছি বারাসাত রোডে নির্মল ঘোষ যে রাস্তাটা তৈরি করেছে 50 বছরে এই রাস্তাটা খারাপ হবে না। ওইটুকু সময় আপনাদের হয়তো অসুবিধা হচ্ছিল, কিন্তু এই রাস্তা তৈরি করলেও বিধায়ক করবেন, পৌর প্রতিনিধিরা করবেন, এখানে জলের সিআইসি রয়েছেন, জলের ব্যবস্থা তিনি করবেন, পিডব্লিউডি সিআইসি রয়েছেন, তারা কাজ করবে। ভাই ভোট চাইতে এসেছে তো লোকসভা নিরিখে। আমাকে অনেকে প্রশ্ন করে যে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষকে, কেউ কেউ বলে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ বোধহয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম যদি তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ হতো তাহলে 2021-এ তৃণমূল কংগ্রেস 212টা আসন পেত না। আমাকে অনেকে প্রশ্ন করে তাহলে কি সিপিএ এবার দমদমে সুজন চক্রবর্তী ক্যান্ডিডেট হয়েছে, তাহলে কি সৌগত রায়ের প্রতিপক্ষ সুজন চক্রবর্তী? আমি বলবো, আমি বলছি না, বাংলার মানুষ বলছে, সারা বাংলা জেনে গেছে এই বাংলার সব থেকে বড় চাকরি চোরটার নাম সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী, সুজন চক্রবর্তী সিপিএম প্রতিপক্ষ হবে? সংগঠন কোথায়? কোথায় আছে সংগঠন? প্রতিপক্ষ হতে গেলে সংগঠন প্রয়োজন। কেউ কেউ বলছে তাহলে বিজেপি, তাহলে সৌগত রায় প্রধান প্রতিপক্ষ। আমি বললাম না, বিজেপি প্রতিপক্ষ নয়। সিপিএম যদি শূন্য, তারা সিপিএম কে ভোট দেবেন। আর যারা বাংলার মানুষ, বাংলার কৃষ্টি সংস্কৃতি অস্মিতার পক্ষে, তারা চোখ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে ভোট দেবেন। लाल किला पर दीदी के शान मांग रही है हिंदुस्तान, लाल किला पर दीदी के शान मांग रही है हिंदुस्तान। जय बांग्ला। ममता बंदोपाध्याय जिंदाबाद, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, নির্মল ঘোষ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন একবার জোরদার করতালি সকলে মিলে আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান পানিহাটির রূপকার নির্মল ঘোষ। একটু দেরি হয়ে গেল, তার মধ্যে ভালোই হলো যে আমি এসে সম্রাট চক্রবর্তী, আমাদের কলেজ সভাপতি, পানিহাটি 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কথা শুনলাম। তার আগে দীপঙ্করের সব কথা শুনতে পারেনি, কিন্তু সুযোগ দীক্ষা শুনলাম। তার আগে কবি পরিবার নিশ্চয়ই এই সভার আয়োজক 34 এবং 33 নম্বর ওয়ার্ড, কিন্তু 32 তাদের ডান দিকে পড়ে গেছে, কিন্তু 32-ও আছে সবাই। অজয় আছে, সোমনাথে বক্তৃতা দিয়েছে, আমার ছাত্র যুব নেতারা, সব বন্ধুরা, মায়েরা, বোনেরা, সমস্ত অধিবাসীরা যারা শ্রী ব্লক, এদিকে মন্ত্রীপল্লী 33 নম্বর ওয়ার্ডে আমার প্রিয় সরকার অধিবাসীরা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। আজকে
আজকে 10 বছর পর মানুষ জানতে চায় যে 10 বছরের বিজেপি যা বলেছিল সেটা কি করেছে নাকি নতুন কিছু করেছে। ওরা বলেছিল যে গ্যাসের দাম, রান্নার গ্যাসের দাম 2014 থেকে 417 কোটি টাকা ছিল। ওরা বলেছিল আমরা আসলে প্রত্যেক বাড়িতে রান্নার গ্যাস বিনা পয়সায় দেব, আর প্রত্যেক ভারতবাসী 140 কোটি দেশের ভারতবাসীকে বিজেপি সরকার এলে 15 লক্ষ করে গ্যাস টাকা দেবে এবং তার জন্য জনধন প্রকল্প জিরো ব্যালেন্সের ব্যাংক থেকে কমিয়ে রাখুন। আর কি বলছে এটি ভারতবর্ষের বেতন। এতে বিজেপি মনে করে যে তৎকালীন শাসক দলের ব্যর্থতা, অর্থাৎ পুরা 20 বছর মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি মোদী হন, মোদীজির নেতৃত্বে 2 কোটি ভারতবাসী বেকার যুবক, শিক্ষিত যুবক, গরিব মানুষ তাদের চাকরি হবে। আর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এত উদ্যোগ তিনি নিয়ে আসবেন, এত শিল্প তিনি ভারতবর্ষে নিয়ে আসবেন যে ভারতবর্ষের মানুষ চাকরির জন্য আর বাইরে যেতে হবে না, তারা বাড়ির কাছাকাছি চাকরি পাবে। সঙ্গে কি করবেন? ভারতবর্ষে 70% আজও কৃষিজীবী মানুষ, যে কৃষকরা ফসল ফলায় আমরা বেঁচে থাকি কি? ধান বলুন, গম বলুন, বজরা বলুন, আখ বলুন, পাট বলুন, সবজি বলুন, ভারতবর্ষের কৃষকরা উৎপাদন করেন, আমরা খেয়ে পড়ে পারি। হ্যাঁ, অবশ্যই কৃষকরাও খায়, তাদের অনেক ইনকাম কেমন করে পেয়েছে। আর কি ভারতবর্ষের গরিব মানুষ, যেটা আগের সরকার, বিজেপির আগে যে ইউপিএ সরকার ছিল, তারা একটা আইন পাস করেছিলেন যে সমস্ত গ্রামের যে গরিব মানুষ, যাদের জমি অনেক নেই, পরের জমিতেও কাজ করে, নিজের ছোট্ট একটু জমি আছে, তাদের জন্য মনরেগা মহাত্মা গান্ধী নামে তারা গ্রামীণ সড়ক যোজনা করবেন এবং গ্রামের শ্রমিকরা কাজ করেন। তিনি বলেছিলেন তাদের মিনিমাম আয় হবে 400 টাকা কম হবে না প্রতি বছর, প্রতি মাসে। এখন যদি আপনি মিলিয়ে দেখেন এবং কৃষকের আয় দ্বিগুণ হবে। এখন যদি আপনি মিলিয়ে দেখেন, রান্নার গ্যাস 425 টাকার মধ্যে ছিল, আজকে 1200 টাকা হয়েছে। এই নিম্নচ্চ বিজেপি 100 টাকা বিজেপি ওই নির্বাচনের মানুষকে লোক দেখিয়ে 100 টাকা কমিয়েছে, 1100 টাকার কাছাকাছি এখন রান্নার গ্যাসের দাম। মমতাজি বলছেন আমরা 9 কোটি মানুষকে গ্যাস দিই, কেন্দ্র এবং রাজ্য বেঁধে দেয় 6 কোটি, আর মমতাজি একা দেন আরো 3 কোটি। 9 কোটি মানুষকে বিনা পয়সায় চাল, গম, আটা, রেশন দিয়ে থাকে। আগে পশ্চিমবঙ্গ সরকার একটা হিসেব বের করেছে, তাতে বছরে প্রায় আমাদের 17,000 কোটি টাকা লাগে। মমতাজি বলছেন যে ভারত সরকার তো সব দেবে বলেছিল, তাহলে ওরা ভোট চাইতে এসে ওরা কেন বলছে আমরা এই দিয়েছি আরো এই দেব? আচ্ছা, বিজেপির মুখে কি আপনারা কখনো শুনতে পাচ্ছেন যে ওরা কি দিতে পেরেছে আর কি দেবে? এটা আপনারা যদি সামনে থাকে, উঠে থাকে, তাহলে আপনাদের কাছে আমি বলছি যে আপনারা একটু ভাববেন বিজেপি কি করতেন। সিলিন্ডার দাম 1100, 1200 টাকা থেকে 100 কম। বাজারে যে 14 সালে 1 লিটার সর্ষের তেলের দাম 60 থেকে 65 টাকা ছিল, আজকে 1 লিটার সর্ষের
130 থেকে 150 টাকা। নুনের দাম, তেলের দাম, আলুর দাম, সবজির দাম, বাজারে যা মশলা আছে সব কিছুর দাম 3 গুণ 4 গুণ বেড়েছে। বাজারের মূল্য এত ঊর্ধ্বগতি হয়েছে যে বিজেপি যারাই বাজার চালায় বড় লোকেরা, তারা বিজেপির সাহায্য পেয়ে তাদের কাছ থেকে সব রকম সাহায্য পেয়ে দেশের মানুষের 140 কোটি দেশের মানুষের বেঁচে থাকার যে উপায় সেটা হচ্ছে বাজার মূল্যকে মানুষের আওতার মধ্যে রাখা পারে। আপনি দেখেছেন তো 2014 সালে ছোট ছোট গ্যাসের খেলে ওই যে ছোট ছোট গ্যাসের সূচনা দিচ্ছে সবার বাড়িতে দিয়ে দিচ্ছে। ওপেন মোদি আইতে আসে বললেন এই গ্যাস ফ্রি হয়ে গেল, ওভেন ফ্রি হয়ে গেল। আপনি তখন বুঝতে পারেননি কি অজয় না গ্যাস ফ্রি হয়ে গেল সূচনা। সব বাড়িতে একটা ফেলে দিতে আরম্ভ করলো, বিজেপি পার্টি থেকে গ্যাস দিচ্ছে। দেখো এই গ্যাস থেকে যে ছাই বেরোবে, এই গ্যাস থেকে যে আগুন বেরোবে, এই গ্যাসে যে রান্না করতে পারবেন না তখন বুঝতে পারেননি। এখন বুঝতে পারছেন যে বিজেপিকে ক্ষমতায় এনে ভারতবর্ষে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আগুন হয়েছে। স্বাধীনতার পর এত মূল্য বৃদ্ধি কখনো হয়নি। 2 কোটি লোকের চাকরি এই পাশেই প্রতিপুরা বলে দাদা মাইকটা গিয়ে শোনেন বলে যে 2 কোটি লোকের চাকরি তাদের এই যে এখানে 10টা ভাড়া আছে, ওইদিকে বড় সমষ্টি পল্লী, এদিকে শ্রীপল্লী, এদিকে শ্রীব্লক, এদিকে পাপড়ি পল্লী, এখানে প্রশস্তের নগর শেয়ার রোডের ছুটি নেই বলে আপনি চিন্তা করে দেখবেন যে মানুষ এত বেশি চাকরি পাবে যে বিজেপি সরকারে আপনি ধারণা করতে পারবেন না। এটা আমি জিজ্ঞাসা করি এখানে চাকরি দিকে এসে গুরুত্ব রাখতে পারবেন? একটা মতো চাকরি পাইনি, শুধু চাকরি পাইনি তা না, 30 লক্ষের বেশি সরকারি চাকরি শুধু কেন্দ্রে বাকি। কেন্দ্রে শুধু 30 লক্ষ রেলের রিক্রুটমেন্ট বন্ধ, এরোপ্লেন বিক্রি করে দিয়েছে, কয়লার খাদান বিক্রি করে দিয়েছে, এলআইসি বিক্রি করে দিয়েছে, সিআইসি বিক্রি করে দিয়েছে, রেলের সমস্ত উৎপাদন শিল্প বিক্রি করে দিয়েছে, সমস্ত এয়ারপোর্ট গুলো বিক্রি করেছে। শুধু মমতা করেছে আমি বেঁচে থাকতে, মুখ্যমন্ত্রী থাকতে নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা এয়ারপোর্ট আমি বিক্রি করতে পেরেছে নাকি বিজেপি? বিজেপি জিজ্ঞেস করেন না মমতা নেতাকে কলকাতা এয়ারপোর্ট নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিক্রি করে দিত, পেরেছে? পারেনি। তাই মমতা বলছে ইলেকশন এলেই না সিএ কি বাংলাদেশ ভয় দেখায়। কেন? যে ধরুন 47 সাল স্বাধীন হয়েছে, তারপর থেকে ধীরে 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 বাঙালির একটা বিরাট অংশ পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ একাত্তর তারা এসেছেন এবং ইন্দিরা গান্ধী যে এগ্রিমেন্ট করেছে তাতে বলেছে যে বাংলাদেশ তৈরি হওয়ার আগ পর্যন্ত, তৈরি হওয়া পর্যন্ত যারা ভারতে গিয়েছে তারা ভারতবাসী, আর যারা বাংলাদেশে এসেছে তারা বাংলাদেশবাসী। কি বলছে সিএ বলতে এনার্জি করতে? কি বলেছে মমতা ব্যানার্জি? ভারতবর্ষের একজন নারী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী, ভারতের প্রতিবাদী কণ্ঠ কি বলেছে? আমি বেঁচে থাকতে, আমার জীবন থাকতে এনআরসি এবং সিএ করতে দেব না, দেব না, দেব না। কেন বলছে বলুন তো? এত সহজ আছে নাকি? ওদের দলের তো কি আছে ঠাকুরবাড়িতে, তারা ওয়েব অ্যাপ্লিকেশন করুন। একটা অ্যাপ্লিকেশন এই যে বলছে ঘুষবেট, মানে বাঙালিদের যারা উপর বাংলাদেশ তাদের বাংলাদেশ তারা ঘুষ হয়ে পড়ছে, এতে নাকি সব তাড়িয়ে দেবে। কোথায়? পাকিস্তানে। মমতাজি বলছেন তোমার সিএ এবং এনআরসি তোমার ভূমিকা 5 বছর হয়ে গেল, ঠিক নির্বাচনের মুখে তুমি সিএ নিয়ে 5 বছর পারলেন না, 10 বছর পারলেন না, 10 বছর তোমরা ক্ষমতায় ছিল পারলেন না। তাই ভারতবর্ষে অর্থনৈতিক ভাবে ভারতবর্ষের যে মানুষ
140 কোটি দেশের মানুষের মধ্যে শুধু গর্ব হয়েছে 30 থেকে 35টি বড় পরিবার, তারা আম্বানি, আদানি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, মুদ্রা, এই ধরনের 30 থেকে 35টি শিল্পপতির গ্রুপ, তারা বড় হয়েছে। ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষ অর্থনৈতিকভাবে গরিব থেকে আরো গরিব হয়েছে, এবং তারা যদি কন্যাশ্রী না পেত, সেই বাড়ির মেয়েরা পড়াশোনা করতে পারত না। তারা যদি হাসপাতালগুলো বিনা পয়সায় মমতার না করে দিতেন, তাহলে চিকিৎসা পেত না। 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী না করতেন, বিনা পয়সায় চিকিৎসা পেত না। তারা যদি উপস্থিত না করতেন, গরিব বাড়ির মেয়ে বিয়ে হতো না। তারা যদি শিক্ষাশ্রী না পেতেন, 50% মার্কস পেয়ে ছেলেমেয়েরা যারা পাস করবে 10 থেকে 12,000 টাকা পাবে, আর বিবেকানন্দ যে টাকা সেটা 15 থেকে 25,000 টাকা তারা পাবে। 80% পেলে এখন বেড়ে গেছে 60% করে। মন্ত্রী বলছেন 10 ক্লাস থেকে 11 ক্লাস শুনতে সবার বাড়িতে মোবাইল থাকবে, আমার ছেলে মেয়েরা যারা 11 ক্লাসে উঠবে তারা অ্যান্ড্রয়েড মোবাইল পাবে। ভারতবর্ষে মমতা সবসময় নতুন কথা বলে, তাই তিনি বলছেন, গত বছর তিনি বললেন করোনা গেছে, মানুষের কাছে পয়সা নেই, আমি কি করব? তিনি 500 টাকা দেওয়া শুরু করলেন। আর এই মার্কেটে কত করলেন? 1000 টাকা এবং 1200। শ্রীলঙ্কায় জনজাতি, পিছিয়ে পড়া জনজাতি 1200, আর সবাই পাবে 1000 টাকা। বিজেপি কি করছে আমি সেটা বলতে চাই না। বিজেপি কি করেছে আপনাদের কাছে কি করেছে? সিপিএম আর বিজেপি এক জায়গায় হয়েছে জানেন? ওদের একটাই কাজ, মমতাকে গালাগাল দেওয়া। মমতাকে গাল দিতে পারলে, মমতাকে গালি দিতে পারলে ওরা জিতে যাবে। ওদের চেতনা ফাইনাল, ওদের চেতনা ফাইনাল। কি মমতাকে গালাগাল দিতে পারলে? সিপিএম বলছে তৃণমূলের শক্ত, কে বলছে? সিপিএমের বিরুদ্ধে বলছে। এখন মানুষ বলছে তুমি তো লোককে ধরে নিয়ে গেছো। আচ্ছা, ধরে নিয়ে গেল, ইডি বলছে এনফোর্সমেন্ট ডিরেক্টর এরা অন্যায় করেছে, সিবিআই বলছে অন্যায় করেছে, ইনকাম ট্যাক্স বলছে অন্যায় করেছে। বিচারটা কে করবে? ভারতবর্ষের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। একটা বলুন তো, একটা কেসে হাইকোর্ট বলতে পেরেছে হ্যাঁ এরা দোষী? একটা কেস বলতে পারেনি। আজ পর্যন্ত দোষ প্রমাণ হয়নি। 2 বছরের কাছাকাছি যাচ্ছে এবং হবেও না। এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। তৃণমূল যেহেতু প্রয়োগ করে মোদী বিরোধী শক্তিকে, তারা আঘাত করে, ভয় দেখিয়ে, পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে তারা ভয় পাইয়ে বাড়িতে ঢুকিয়ে দিতে চায়। তাই হয় চৌচুর ছাড়া সিপিএমের কাছে আর কিছু আছে নাকি? এই যে রাস্তাটা শেয়ার হোক, 8 কোটি টাকা বেশি নির্বাচনে ফ্রেশ কাজ করানো যায় না, আগের টেন্ডার করা, বন্ধ করা, চাকরি করা যায়। তাই এই রাস্তা হবে। প্রত্যেক বাড়িতে জল গেছে, প্রত্যেক রাস্তায় আলো গেছে। এই যে নিকাশি ব্যবস্থা, দুদিকে নিকাশি ব্যবস্থা ফেলে আজকে এখানে জমে জমে থাকতো 50 কোটির কাছাকাছি খরচ করে ভোলা রোডের, ভোলা মধ্যগ্রাম রোড, 70 মধ্যগ্রাম রোডের দুদিকে নিকাশি ব্যবস্থা করে 10 ফুটের ট্রেন, কাভার ট্রেন তৈরি করে নিকাশি ব্যবস্থা দিয়ে গেছে। সিপিএম কখনো চিন্তা করতে পেরেছে? সিপিএম কিছু করে যায়নি, না চাকরি দিয়েছে, না কারখানা করেছে। সমস্ত কারখানাকে বন্ধ করে দিয়ে সারা পশ্চিমবাংলা হাহাকার, কৃষকদের গুলি করে মারছে, বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, মানুষকে পানীয় জল দিতে পারেনি, ভালো রাস্তা দিতে পারেনি। আজকে 32 কাউন্সিলর আছে, এখানে 32 কাউন্সিলর আছে। সোমনাথ আগে এখানে ছিল, প্রত্যেকটি রাস্তাকে আমরা পাকা করার চেষ্টা করেছি, সিমেন্ট দিয়ে করার চেষ্টা করেছি, প্রত্যেক পাড়ায় আমরা লাইট করার চেষ্টা করেছি। এদিকে আপনি 33 এবং 32 প্রত্যেকটি রাস্তা গিয়ে দেখে যেমন আমরা ঘোড়া রোড তৈরি করেছি, 70 ঘোড়া রোড, কিন্তু অনেক কংক্রিটের রোড, 70 কংক্রিট রোড, আবার বিভিন্ন 6 লেন হচ্ছে। এখানে স্কুল বলুন, কলেজ বলুন, হাসপাতাল যান,
ভারতবর্ষের বিশিষ্ট চিকিৎসকরা আপনাদের হাসপাতালে আজকে হাসপাতালে মুখে কাপাল গেছে, হাসপাতালে গেলে মানুষ জল জ্বলত, আজকে জল নেই। আমি জল সত্য, আপনারা অনেকদিন আমায় আশীর্বাদ করেছেন, কিন্তু হাসপাতালে গেলে খুব বর্ষাকালে হাজার জল জমে না। কেন? ভগবান নিয়ে গেছেন জল যাওয়ার জন্য। আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন, আপনাদেরকে সঙ্গে দিয়ে কংক্রিটের রাস্তা তৈরি করে, ট্রেন তৈরি করে আজকে হাসপাতালে জল থাকে না। এই যে কাজ, সেটাও বলতে পারবেন 34 বছর ক্ষমতায় ছিল, একটা নতুন রাস্তা করতে পেরেছে, মানুষের বাড়িতে জল দিতে পেরেছে, একটা নতুন কাজ করেছে, বেকার সমস্যার সমাধান করেছে। সিপিএম কিছু করতে পারেনি, তাই সিপিএম বিজেপি একটাই কাজ, তৃণমূল চোর, তৃণমূল চোর। আমরা বলছি ভারতবর্ষে সিপিএম যা করে গিয়েছে, বাংলার মানুষ আর কিছু তাদের ফিরিয়ে আনবে না। আর ভারতবর্ষে এত বড় চোর মোদী সরকার, এর থেকে বড় চোর বিজেপি থেকে বড় চোর আর ভারতবর্ষে আসবে না। শুধু 16,000 কোটি টাকা মানুষকে ধরো, ইডি দিয়ে ধরো 1,000 কোটি, সিবিআই দিয়ে ধরো 5 কোটি, ইনকাম ট্যাক্স থেকে ধরো 200 কোটি। ভারতবর্ষে চান্দা দাও, ধান্দা দাও, টাকা দাও আর দাও। লক্ষ লক্ষ 1,000 কোটি টাকা বড় লোকেরা কাজ নিয়েছে বিজেপি সরকারের কাছ থেকে, আর লক্ষ 1,000 কোটি টাকা বিজেপির প্রভিডেন্ট ফান্ডে গিয়েছে। বিজেপির একতলা, দোতলা, তিনতলা বাড়ি হয়েছে, বিজেপির সম্পদ রয়েছে, দেশের মানুষের সম্পদ বিজেপি চুরি করে নিয়ে ভারতবর্ষের আজকে যে দৈন্য দশা, বেকারিত্বের প্রথম এমন বেকার 40 বছরের স্বাধীনতা পর এত বেকার কখনো সৃষ্টি হয়নি। 40 বছর স্বাধীনতা পর এত বাজার মূল্য কখনো বৃদ্ধি হয়নি। 40 বছর স্বাধীনতার পর 700 কৃষক প্রাণ দিয়েছে, তারা বলছে এমএসপি দাও, এমএসপি দাও, আমাকে মিনিমাম সাপোর্ট প্রাইস দাও। আমি যে ধান চাষ করে বাঁচতে পারি, গম চাষ করে বাঁচতে পারি, আমি বাজরা চাষ করে বাঁচতে পারি, আমি একটা কৃষক মানুষকে সবজি খাওয়া করে বাঁচতে পারি। বিজেপি সে কথা শোনেনি, সেবা করেছে মাত্র ভারতবর্ষের সমস্ত সম্পদ, জাতীয় সম্পদ বিক্রি করে দিয়ে। আজকে সিপিএম এটা দেখছে না, বড় চোরকে দেখছে না, শুধু সিপিএম। তোমার লজ্জা পাবে মমতা ব্যানার্জি তিনবারের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের 7বার পার্লামেন্টে জিতেছে। মোদী এই জন্মে 7বার পার্লামেন্টে জিততে পারবে না, 4বার ভারতবর্ষের ভোট দিচ্ছিলেন। আমি কিন্তু বলি মমতা বাড়িতে 10 ভারত মিলে আপনি চোখ এগিয়ে যাবেন। এই একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 7বার তিনি ভারতবর্ষের লোকসভায় ছিলেন। 3বার মুখ্যমন্ত্রী তো কমপ্লিট করতে যাচ্ছে। তার 10 বাড়ি বাড়ি, বড় বাড়ি, ঘরের মধ্যে তার কাপড়, তার জুতো, তার কয়েকটি সামগ্রী, শুধু আঁকার চিকিৎসা, তার কাছে কিছু নেই। তার পরিবার, তো পরিবার তো হবেই, প্রত্যেকের পরিবারের ছেলে মেয়েরা বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, চাকরি করছে, ব্যবসা করছে, তা হবে। কিন্তু মহামন্ত্রী তিনি সেফ লাইফ, তিনি সত্যিকারে বাংলার সেবিকা, সত্যিকারে বাংলার মানুষকে মাতৃসবুক ফুলের মতো, নিজের বাড়ি কন্যার মতো। তাই মামাটি মানুষের সরকার আবার নতুন করে বাংলাকে ভারতবর্ষে প্রতিবাদী কণ্ঠকে নিয়ে দিয়েছে। এবারের ভোটে বিজেপি তখন দেখছে আর কিছু করতে পারিনি, এ কথাটা মনে রাখবেন। এই যে জয়শ্রী রাম প্রথমেওয়ালা এদের শিখিয়ে দিয়েছে, চাকরি দিতে পারল না, গ্যাসের দাম তো কমাতে পারল না, পেট্রোলের দাম তো কমাতে পারল না, কৃষকদের আয় তো দমন করতে পারে না, 10-15 লক্ষ টাকা দিতে পারেনি, 14 কোটি লোকের চাকরি দিতে পারেনি। শুধুমাত্র জয়শ্রী রাম ভরসা। তাই একটা গান আছে না, রাম নাম এই কাজ করছে, এছাড়া কিছু নয়। তাই আজকে ভারতবর্ষে বাংলা থেকে বিহার হয়ে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে কেরালা আওয়াজ উঠেছে বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বিজেপি হাটাও, গণতন্ত্র বাঁচাও, মানুষের স্বাধীনতা বাঁচাও। আমি আপনাদের কাছে আর কোনো কথা বলতে চাই না। মায়ের আমার বোনেরা ভাইরা, এবারে সরকার একটা দিতে হবে। এবার যদি বিজেপি আবার ভারতবর্ষে ক্ষমতায় আসে, ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না, কনস্টিটিউশনাল মিডিয়া
বাবা সাহেব জাতীয় অধিকার সর্বধর্মের সমানাধিকার দিয়েছে, সব মানুষের সমানাধিকার দিয়েছে, সব মানুষের একটা ভোট দিয়েছে। বলছে এক দেশ এক ভোট, এক দেশ এক ভোট, এক আইন করবে। তাহলে 25 তারিখে প্রধানমন্ত্রীর লোকরা কি করবে, খ্রিস্টানরা কি করবে, মুসলিমরা কি করবে, শিখরা কি করবে, ইসাইরা কি করবে? সর্বধর্মের মিলন ক্ষেত্রেই ভারতবর্ষের সংবিধান এতে অধিকার দিয়েছে। এই সংবিধান পেশ করে আমার সে কৈদিক যুগ, রাজাদের যুগে চলে যাব। এক ন্যায় তন্ত্র হবে, রাজা যা বলে প্রজা করে যাক, প্রজা ধ্বংস হয়ে যাক, রাজার ধন বৃদ্ধি হতে থাকবে। তাই আজকে বড় লোকের শাসন বন্দী করতে চাইছে। তাই দেশের মানুষ আগে কি করেছে, প্রতিজ্ঞা করেছে এই কাজটা এখানকার পানিহাটি বিধানসভা কেন্দ্রে, বর্তমান লোকসভা কেন্দ্রে আমার কথা যারা শুনছেন বিজেপিকে সরিয়ে ভারতবর্ষের গণতন্ত্র হয়ে আনুন। দেখবেন মমতা প্রথম দিকে বলছিল যার যেখানে শক্তি সেখানে লড়বে। বাংলায় আমার তৃণমূলের শক্তি, আমি লড়বো বিজেপির সঙ্গে। বিহারে তেজস্বী শক্তি আজেরই লড়বে বিজেপির সঙ্গে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি তারা লড়বে বিজেপির সঙ্গে। মহারাষ্ট্রে শিবসেনা তারা লড়বে বিজেপির সঙ্গে। দিল্লিতে আম আদমি পার্টি তারা লড়বে বিজেপির সঙ্গে। মমতার প্রথম দিনের কথা আজকে বাস্তব হয়েছে। সবাই মিলে ভারতবর্ষে আজকে পর্যন্ত তৃতীয় দফা ভোট হয়েছে। মনে রাখুন বিজেপি 180 থেকে 200 ক্রস করবে না। বিরোধীরা ভারতবর্ষের সরকার করবে যে ইন্ডিয়া গঠবন্ধনের সরকার হবে, মধ্যপ্রদেশ সঞ্চালিত হবে, অধ্যাপক সৌরভ বাংলার দমদম লোকসভা কেন্দ্র এবং পশ্চিমবাংলার উন্নয়নের ভান্ডারি হবে। তাই ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বাংলাকে যেভাবে অত্যাচার করছে, বাংলাকে যেভাবে শোষণ করছে, বাংলা থেকে 4 লক্ষ হাজারের বেশি টাকা নিয়ে এখন 101 কোটি টাকা আমাদের পাওনা। শ্রমিকদের টাকা দিচ্ছে না, গ্রামের রাস্তা তৈরি করার টাকা দিচ্ছে না, শহরের জলের টাকা দিচ্ছে না, ICDS এর টাকা দিচ্ছে না। দিল্লি মনে করছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে না, রাজতন্ত্র আসবে। রাজতন্ত্রের বিরুদ্ধে, এক ন্যায়তন্ত্রের বিরুদ্ধে আগামী 1 জুন জোড়াফুল অধ্যাপক সৌধুরাইকে আপনারা আশীর্বাদ করুন। এই আবেদন দিয়ে এসেছে। আমি ছিলাম আপনাদের সঙ্গে, আমি আসি। এই রাস্তা তো অনেক জমি বলেছে, আমি আবার 8 কোটি টাকা সাইকেল বলছি। গির্জা থেকে ছোট রোড থেকে খোলা রোড পর্যন্ত এই রাস্তা মুখ দেখাবো, যেটা আগে শুরু হয়েছে গেছে এটা সত্য খোলা বর্তমান ভোট দেখেছে। এইভাবে সুন্দর রাস্তা তৈরি হবে। আপনারা আশীর্বাদ করুন। এই কথা বলে সকলকে আবার হয়তো দেখা হবে। সকলকে বড়দের নমস্কার আর সকলকে আমার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আসছে দিন 1 জুন জোড়াফুল মমতা জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয়